বাহ, রূপোর মতো চকচক করছে তো। এত বড় ইলিশ তো অনেকদিন দেখিনি। হে, দাম কত? এক কথা, এই মাছ আজকে 7 রাজার ধন, 800 টাকা কেজি। 800? এ তো মাছ না, এ তো সোনার হরিণ। এত দাম হাঁকলে খাবো কি? হ্যাঁ, আর বাড়িতে কি নিয়ে যাব বলো তো? আজকে কিন্তু বিশেষ দিন কর্তা, তাই দাম একটু বেশি। বর্ষার প্রথম বড় চালান এসেছে, চাহিদাও প্রচণ্ড। বিশেষ দিন মানে? আজকে আবার কি বিশেষ দিন হলো? হ্যাঁ, সে আপনি ভালো জানেন কর্তা। আমি তো শুনলাম পাড়ায় নাকি বড় কিছু হচ্ছে আজকে রাতে। আমার বাড়িতে কি হচ্ছে শুনি? আহা, অত জেনে কি হবে? আপনি মাছটা নেবেন কিনা বলুন, 600 টাকায় দিয়ে দিচ্ছি, একদম দাম শেষ। আচ্ছা বেশ, দাও তাহলে। আজকে বাড়িতে ইলিশ ভাপা না পেলে চলবে না। রঘুনাথ দা, শুনলাম নাকি আজ সন্ধ্যায় আপনাদের বাড়িতে কে যেন আসছে দূর থেকে। পুরো পাড়া তো সেই কথাই বলা বলি করছে। কে আসছে আমি তো কিছুই জানি না। আহা, ঢং করছেন? ঠিকই জানেন আপনি, আমার কাছে খবর পাকা। না গো, সত্যি বলছি, আমি নিজেই তো অন্ধকারে আছি। কে বললো এসব? এই তো সকালে সবজিওয়ালার কাছে শুনলাম ও নাকি আপনাদের বাড়ির দিকে একটা গাড়ি রেখেছে সকালবেলা ঘোরাঘুরি করতে। গাড়ি? কার গাড়ি হতে পারে? সেটাই তো রহস্য দাদা, দেখা যাক সন্ধ্যায় কি হয়। আজব তো, বাড়িতে কি এমন হচ্ছে যা আমিই জানি না। এত বড় ইলিশ, আজ তাহলে ভাপাই হবে। কত দিয়ে আনলে গো? 600 টাকা কেজি। দরদাম করে একটু কমিয়েছি, নইলে 800ই চাইছিল। বেশ করেছো, এমন মাছ দেখলে আর দামের কথা ভাবতে ইচ্ছে করে না। হ্যাঁ গো, কিন্তু একটা কথা শোনো। শকুন্তলা বলছিল আজকে নাকি কেউ আসছে আমাদের বাড়িতে। গাড়ি নাকি সকালে ঘুরঘুর করছিল বাড়ির সামনে। কে আসবে তুমি কাউকে বলেছো নাকি? আমাকে তো কিছু বলনি। না তো, আমিও তো অবাক হচ্ছি, আমার তো কারোর সাথে কথাই হয়নি এমন। তাহলে নিশ্চয়ই শকুন্তলা ভুল শুনেছে। ওর তো সব কথা একটু বাড়িয়ে বলার স্বভাব। দাদু দাদু, আজকে নাকি বললো রাতে স্পেশাল কিছু হবে। কি হবে দাদু, বলো না। কি বললো তোর বাবা? স্পেশাল কি? জানি না তো, শুধু বললে আজ রাতে দারুণ একটা কিছু হবে আর আমাকে সাজগোজ করে থাকতে বলেছে। টুকু, তুই তো সব কথা এখনই ফাঁস করে দিবি দেখছি। চুপ কর তো এবার। বৌমা, সত্যি করে বলো তো কি হয়েছে আজকে? আমাকে সবাই মিলে অন্ধকারে রাখছো কেন? কই কিছু না তো বাবা, টুকু এমনি বকবক করছে। আপনি ভেতরে চলুন। তাহলে সত্যি কিছু একটা লুকোনো হচ্ছে আমার থেকে। মা, সর্ষে বাটাটা কি আর একটু কষা হবে? হ্যাঁ রে, কাঁচা লঙ্কার সর্ষের তেল বেশি করে দে। রঘুনাথ তো ঝাল ছাড়া খেতে পারে না। শ্বশুর মশাই তো ঝালের রাজা। গতবার তো ঝাল খেয়ে চোখে জল এসে গিয়েছিল, তাও বলল দারুণ হয়েছে। সে তো তার অভ্যেস। বিয়ের পর প্রথম যেদিন রান্না করেছিলাম সেদিনও এমনই কাণ্ড করেছিল। কি হয়েছিল মা, বলো না। আরে সেদিন ঝাল বেশি করে গিয়েছিল, আমি তো ভয় ভয় ছিলাম বকা খাবো, কিন্তু ও এমন ভাবে খেলো যেন জীবনে এত সুস্বাদু খায়নি খাবার। বাবা তো তাহলে খুব রোম্যান্টিক ছিলেন দেখছি। হ্যাঁ রে, তখনকার দিনে এসব বালাই যেন অতটা প্রকাশ করতো না, কিন্তু চোখের ভাষাতে বোঝা যেত। আচ্ছা মা, এখনো কি সেই আগের মতোই ভালোবাসেন বাবা আপনাকে? সে তো তুই নিজেই দেখিস রোজ। আজও যখন বাজার থেকে ফিরলো, প্রথমেই তো আমার জন্য একটা লাল ফিতে এনেছে, বলল চুল বাঁধতে। আহা হা, কি মিষ্টি। আমার আর অভিজিতের মধ্যেও তো এমন মুহূর্ত আসে, শুধু বলার সাহস হয় না মাঝে মাঝে। বলিস রে বৌমা, সংসারে ভালোবাসার কথা চেপে রাখতে নেই। যত বলবি সম্পর্ক গাঢ় হবে। পল্লবী, তোমার বাবা কি রাজি হয়েছেন? কিছু বলছেন, মানে বলেছেন? না গো অর্জুন, বাবা তো কিছু এখন বলছেন না, সারাদিন চুপচাপ বসে আছেন। চুপচাপ মানে রেগে আছেন নাকি? বুঝতে পারছি না, সকালে একটা ফোন এলো, তারপর থেকে কেন একটা অন্যরকম হয়ে গেছেন। আমার খুব ভয় করছে। কার ফোন এসেছিল জানো? না জানি না, জিজ্ঞাসা করতেও কিছু বললো না, শুধু বললো দেখি কি হয়। চিন্তা করো না, বাবাকে আমি নিজে গিয়ে বলবো সব। যেভাবেই হোক তোমাকে আমি হারাবো না।
সুনন্দা, নাও তো চোখে দেখো আমার ভেটকি মাছের ঝোল। তোমার ইলিশ ভাপার সাথে পাল্লা দিতে পারে কিনা দেখো তো। তুমি তো রোজই আমার সঙ্গে প্রতিযোগিতা করো গো, আজ আবার নতুন কি রেঁধেছো? প্রতিযোগিতা না তো কি, গতবার তোমার ইলিশ ভাপা পাড়ার সবাই বেশি প্রশংসা করেছিল, এবার তো আমি হারবো না। আচ্ছা আচ্ছা, দাও দেখি কেমন হয়েছে। নাও খেয়ে বলো তো, নারকেল দিয়েছি একটু বেশি, স্বাদ বদলে গেছে। সত্যি তো ভালো হয়েছে, তুমিও তো কম না। তবেই বলো, আজ পাড়ায় দুটোই থাকবে টেবিলে, দেখবো সবাই কোনটা বেশি খায়। মাসি দিদা, জানো আজ না আমাদের বাড়িতে কেউ আসবে। সুনন্দা, তুমি তো কিছু বলনি, কে আসছে? আমিও তো জানি না, টুকু যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। এইটুকু, কে আসবে রে বলতো? সেটা তো আমিও জানি না, শুধু বাবাকে শুনেছি ফোনে কাউকে বলতে আজ রাতে ঠিক হয়ে যাবে সব। বাহ, এ তো দারুণ ব্যাপার। সুনন্দা, তোমার বাড়িতে তো আজ একটা বড় কিছু ঘটতে চলেছে। তুমিও শুরু করলে মাসি, সারাদিন সবাই এক কথা বলছে। এই দেখো, শকুন্তলা মাসির চোখের চাহনিতেই তো বিদ্যুৎ চলে গেল। হ্যাঁ, দেখো ছেলে আমাকে দোষ দিচ্ছে, আমি কি করলাম? এই নাও আলো এসে গেছে, এবার আর ভয়ের কিছু নেই। এই বৃষ্টিতে তো বিদ্যুৎ যাওয়াই স্বাভাবিক, গতবার তো টানা 2 দিন ছিল না। তাতে কি হয়েছে, মোমবাতির আলে খাওয়া দাওয়া করলে আরো বেশি মজা লাগবে। ঠিক বলেছ সুনন্দা, এমন আলোয় খেলে মনে হবে যেন কোনো উৎসব বাড়িতে আছি। সে তো একরকম উৎসবই বলা যায় মাসি, তাই না? ঠিক ধরেছ বৌমা, উৎসবই তো। তুমি সেই বিকেল থেকে কেমন অন্যমনস্ক হয়ে আছো, এই সত্যি করে বলো তো কি হয়েছে? আসলে আজকে দুপুরে হারাধনের সাথে আমার কথা হয়েছিল ফোনে। হারাধন তোমার সেই ছোটবেলার বন্ধু, যার সঙ্গে এত বছর কথা বন্ধ ছিল? হ্যাঁ গো, সেই হারাধন, ওর সাথে তো শেষ কথা হয়েছিল বহু বছর আগে, সেই জমি নিয়ে ঝামেলা মেটবার ঝামেলাটার পর। তারপর হঠাৎ আজ ফোন করলো কেন এতদিন পর? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না। ওর গলাটা শুনে মনে হলো কিছু একটা জরুরি কথা বলবার জন্যই ফোন করেছে। তুমি কিছু জিজ্ঞাসা করলে না? করেছিলাম, কিন্তু ও বলল আজকে রাতে দেখা করতে চাই, মুখোমুখি বসে কথা বলবো। কিন্তু কি কথা, এতদিন পর হঠাৎ এমন কি হলো যে নিজে থেকে আসতে চাইলো? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না, তবে ওর গলাটা শুনে মনে হলো ব্যাপারটা জরুরি, আর হয়তো ভালো কিছুই হবে। তুমি কি ভয় পাচ্ছ কিছু নিয়ে? ভয় ঠিক না, তবে দুশ্চিন্তা হচ্ছে। এতদিনে ঝগড়ার পর হঠাৎ এভাবে যোগাযোগ, মনে নানান প্রশ্ন আসছে। দেখো, হয়তো নিজেই বুঝতে পেরেছে যে এতদিনের রাগ রাখা ঠিক না, বয়স হলে তো মানুষ বোঝে। হতে পারে, কিন্তু আজকে শকুন্তলা যা বলল, টুকু যা বলল, সব মিলিয়ে মনে হচ্ছে বাড়ির সবাই কিছু একটা জানে যা আমি জানি না। তুমিও তো কম রহস্য করছো না আমার সাথে, হারাধনের কথাটাও তো এতক্ষণ চেপে রেখেছিলে। সে তো ঠিক বুঝে উঠতে পারলাম না কিভাবে বলবো। আরে পল্লবী, তুমি এই বৃষ্টিতে একা একা এলে কি করে? কাকিমা, আমি আর থাকতে পারলাম না বাড়িতে। কি হয়েছে মা, এমন ভিজে এলে কেন? রিক্সা পেলে না? রিক্সা ছিল না কাকিমা, তাই হেঁটেই চলে এসেছি। মাথায় শুধু একটাই চিন্তা ছিল। বাড়িতে সব ঠিক আছে তো পল্লবী? তোমার বাবা মা জানেন তুমি এখানে এসেছো? না, দাদা বাবাকে বলে আসেনি। বাবা আজ থেকে যা ব্যবহার করছেন তাতে আমার সাহস হয়নি গো বলার। আগে মাথাটা মুছে নাও, বলে ঠান্ডা লেগে যাবে, তারপর ধীরে সুস্থে বলো কি হয়েছে। বাবা বলছেন অর্জুনের রোজগার এখনো স্থিত না, তাই এখন বিয়ের কথা ভাববে না। কাঁদিস না, আমাদের বাড়িতে যতক্ষণ আছিস নিশ্চিন্তে থাক। আপনারা তো এত ভালো মানুষ, কিন্তু বাবা কেন বুঝছেন না বলুন তো? আমি তো অর্জুনকে ছাড়া কিছু ভাবতে পারি না। বাবা মানুষরা এমনই হয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে অনেক সময় মনের কথাটা বুঝতে পারে না। তুই চিন্তা করিস না, আমাদের বাড়িতে যতদিন ইচ্ছে থাক, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ কাকিমা। তুমি একবার আমাকে বলতে পারতে যে এতটা মনটা খারাপ করে আছো, আমাকে না বলে একা একা এতটা রাস্তা হেঁটে এলে। তুমি তো ব্যস্ত থাকো নিজের কাজ নিয়ে, বলে কি লাভ? সারাদিন তো আলোতে পড়ে থাকো, ফোনটাও ধরো না। আমি ব্যস্ত থাকি বলেই তো তোমার জন্য একটা ভালো ভবিষ্যৎ করতে চাইছি পল্লবী।
আমি কি সেই ভবিষ্যতের কথা বলেছি? আমি তো শুধু চাই তুমি আমার পাশে থাকো, যতটুকু সময় হোক না কেন। আচ্ছা বাবা, রাগ করো না, আমি সব ঠিক করে দেব। দেখো, তোমার বাবাকে আজকে রাতেই বুঝিয়ে বলবো সব। সত্যি বলছো তো? যদি বাবা না মানেন? মানবেন মানবেন। দেখো, আমি আমি জানি বাবা রাগী মানুষ, কিন্তু মনটা তো ভালোই, তাই না? হ্যাঁ তা ঠিক, কিন্তু জেদও কম না বাবার। জেদ থাকুক, আজকে রাতে সব জেদ ভেঙে দেব। দেখো, জানো, আমি হারাধনকে বলেছিলাম আজকে আসতে। অর্জুন পল্লবীর কথাটা ওকে বোঝাতে চেয়েছিলাম। তুমি এত কিছু করেছো আর আমাকে একবারও বলনি কবে থেকে এসব প্ল্যান করছিলে? বলিনি, কারণ হারাধন রাজি হবে কিনা জানতাম না। ব্যর্থ হলে তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু তুমি জানলে কিভাবে যে অর্জুন পল্লবীর সম্পর্কে হারাধনের আপত্তি আছে? অর্জুনই একদিন এসে বলেছিল সব, তখন থেকেই ভাবছিলাম কি করে ব্যাপারটা সামলানো যায়। তুমি তাহলে কতদিন ধরে এই চিন্তা মনে পুষেছো? প্রায় 2 সপ্তাহ। শেষে সাহস করে গতকাল হারাধনকে ফোন করি। এখন দেখা যাক কি হয়। ও যদি রাজি হয় তবে তো আজকের দিনটা সবচেয়ে সুন্দর হয়ে যাবে আমাদের জন্য। সেটাই তো চাইছি, শুধু ভয় হচ্ছে যদি রাজি না হয়। দেখো তো কেমন রং ধরেছে। এবার নামাই, আর একটু হলে পুড়ে যেত। মাগো, গন্ধে তো পেট ভরে যাচ্ছে। এমন গন্ধ পেলে কেউ না খেয়ে থাকতেই পারবে না। এই মাছটা দারুণ ছিল রে রঘুনাথ, ভালোই বেঁচেছে আজ। মা, আজ কিন্তু সবকিছু একদম নিখুঁত হতে হবে, বিশেষ অতিথি আসছে বলে কথা। হ্যাঁ রে, তোদের সবার মুখে শুনছি অতিথির কথা, কি আসছে সেটাই তো স্পষ্ট না। সময় হলেই জানবেন মা, একটু ধৈর্য ধরুন তো। তোরা সবাই মিলে কিছু একটা লুক করছিস তা বুঝতে পারছি। মা, সর্বনাশ হয়েছে। সামনের রাস্তায় হাঁটু জল জমে গেছে, গাড়ি ঢুকতে পারবে না। তাহলে কি হারাধন আজ আসতেই পারবে না? হারাধন কাকু, তিনি আসছেন নাকি আজকে? এই প্রথম শুনলাম। এত কিছুর পরও যদি আসতে না পারে, এতদিন পর সাহস করে বলল আসবে, আর এখন এই বৃষ্টি সব ভণ্ডুল করে দেবে। বাবা চিন্তা করুন না, রাস্তার ওপাশ দিয়ে ঘুরে এলে হয়তো গাড়ি ঢুকতে পারবে। আমি ফোন করে দেখি। করো তো, তাড়াতাড়ি করো। এতটা প্রস্তুতি নিয়ে যদি শেষ মুহূর্তে সব নষ্ট হয়ে যায় তাহলে তো খুব খারাপ লাগবে। চিন্তা করো না, ভাগ্য ভালো থাকলে ঠিকই আসবে। রাস্তায় গাড়ি আটকে গিয়েছিল, তাই হেঁটে চলে এলাম। ওমা, আপনি তাহলে হারাধন কাকু? আরে হারাধন, তুই এলি সত্যি? আরে আমি তো ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো আসতেই পারবি না। আরে তোকে কথা দিয়েছিলাম রঘু, বৃষ্টি কেন ঝড় হলেও আসতাম। এতগুলো বছর পর তোর মুখটা দেখলাম রে রঘু। কত ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে, সেসব এখন পুরনো কথা। আজকে তুই এসেছিস, সেটাই অনেক। আর জানিস, ওই জমির ব্যাপারটা নিয়ে আমি অনেক পরে বুঝেছিলাম যে আমারই ভুল ছিল বেশি, কিন্তু অহংকারের জন্য কখনো ফোন করবার সাহস পাইনি। আমিও তো একই রকম, মাঝে মাঝে ভাবতাম ফোন করি, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারতাম না। আজকে সকালে যখন তোর ফোন পেলাম, বুকটা কেমন করে উঠেছিল বলতো। মনে হলো যেন সময়টা আবার ফিরে এসেছে। আমারও তো তাই মনে হয়েছিল। এত দিনের দূরত্ব যেন এক মুহূর্তেই মিলিয়ে গেল। পল্লবী, তুই এখানে? বাবা, আমি রঘু, তুই কি জানতিস আমার মেয়ে বাড়িতে? হ্যাঁ জানতাম হারাধন, আসলে অর্জুন আমার ছোট ছেলে। কি বলছিস, অর্জুন তোর ছেলে? আমি তো জানতামই না। তুই জানতিস না? তাহলে তুই কেন আপত্তি করেছিলিস সে বিয়েতে? আমি জানতাম না যে অর্জুন রঘুর ছেলে। আমি ভেবেছিলাম মেয়েটা কোনো অচেনা পরিবারে বিয়ে করছে, তাই একটু দ্বিধায় ছিলাম। ছেলেটার পরিবার সম্পর্কে কিছু জানতাম না তো। কাকু, আমি তো অনেকবার বলতে চেয়েছিলাম যে আমার বাবার নাম রঘুনাথ মণ্ডল, কিন্তু আপনি তো রেগে থাকতেন, যে সুযোগই পাইনি। তাই তো বলি, এত অচেনা লাগছিল কেন সব। রঘু, তুই তো আমার সাথে একটা বিরাট মজা করে ফেললি। তাহলে তো এখন আর দ্বিধার কিছু নেই, বল? নিন দাদা, গরম ভাতের সাথে খেয়ে দেখুন, তাজা ইলিশ। আহা হা হা, সুনন্দা বৌদি, এত ভালো ইলিশ ভাপ আমি বহুদিন খাইনি। আপনার মুখে একথা শুনে ধন্য হয়ে গেলাম দাদা।
সত্যি বলছি, শহরের বড় বড় রেস্টুরেন্টেও এমন স্বাদ পাওয়া যায় না। এ তো একদম হাতের জাদু। আমার ঝোলটাও একটু চেখে দেখুন কেমন লাগছে। বাহ, এটাও তো দারুণ। আজকে তো দেখছি পুরো গ্রামটাই রান্নার ওস্তাদ। দাদু, আমিও একটু বেশি করে মাছ নেব। নে নে, তোর জন্যই তো সবচেয়ে বড় টুকরোটা রাখা আছে। সত্যি দাদু, তুমি খুব ভালো। এইটুকু শুধু মাছ না, একটু ডালও খেয়ে নিস কিন্তু। বাবা, আজ তো স্পেশাল দিন, শুধু মাছই খাবো। থাক থাক, আজকে ওকে যা খুশি খেতে দাও, আজকে তো স্পেশাল দিন। শোনো সবাই, আমি একটা কথা বলতে চাই। কি কথা কাকু? ঠিক আছে, আমি রাজি অর্জুন পল্লবীর বিয়েতে, তবে একটা শর্ত। কি শর্ত বাবা? বিয়ের দিন প্রতি বছর ইলিশ বাবা আমার বাড়িতেও রান্না করে পাঠাতে হবে, না হলে বিয়ে ভেঙে দেব। এই শর্ত তো আমি হাসি মুখে মেনে নেব কাকু। আর একটা কথা রঘু, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার তোর বাড়িতে আসবো, আর তুইও আমার বাড়িতে যাবি। আর কোনো দূরত্ব রাখবো না আমরা। সেটাই তো চাই, হ্যাঁ সেটাই তো চাই রে। শুনুন শুনুন, যেহেতু আজ এত বড় খুশির খবর, তাই ঘোষণা দিচ্ছি, আমার ভেটকির ঝোল আর সুনন্দার ইলিশ ভাপা দুটোই আজ যুগ্ম বিজয়ী। মাসি, তুমি আসলেই এক নম্বর। মাসি, তুমি তো নিজেই নিজের বিচারক হয়ে গেলে গো। তাতে কি হয়েছে, বিজয়ী নিজেই ঘোষণা করলে কে করবে শুনি? মাসি, তোমার কথায় হার মানা যায় না। হ্যাঁ, আপনার সাথে তো আলাপ করে ভালোই লাগছে। আপনি তো একদম প্রাণবন্ত মানুষ। তা তো বটেই দাদা, আমাদের গ্রামের মতো এমন প্রাণবন্ত মানুষ আর একটাও পাবেন না। জানো, আমি কিন্তু প্রথম দিন থেকেই সব জানতাম। দাদুর ফোনে আড়ি পেতে শুনে ফেলেছিলাম। কি বলছিস, তুই সব জানতিস? হ্যাঁ দাদু, যেদিন তুমি হারাধন দাদুকে ফোন করেছিলে, আমি আড়ি পেতে সব শুনেছি। তাহলে তুই এতদিন আমাদের কাছে কিছু বলিসনি কেন রে টুকু? বাবা তো বলেছিল এটা একটা সিক্রেট মিশন, তাই আমিও চুপ করেছিলাম। ওরে দুষ্টু বুড়ো, তুই তবে আসল গোয়েন্দা। তাহলে তো এই ছোট্ট গোয়েন্দাকেই ধন্যবাদ দেওয়া উচিত। ওর জন্যই তো আজকের এই মিলন সম্ভব হলো। হ্যাঁ, আমি তো সবচেয়ে বড় হিরো আজকে। ঠিক বলেছিস টুকু, তুই আজকের হিরো।